সো আজকে হচ্ছে আমরা আমাদের ব্রাঞ্চিং রিলেটেড যে আহ, মানে থিওরি গুলো আছে সেগুলো পড়বো। সো সি প্রোগ্রামিং এর একটা ফিচার বা একটা সিনট্যাক্স হচ্ছে যেটাকে বলা হয় ব্রাঞ্চিং। সো ব্রাঞ্চিং বলতে আমরা বুঝি যে আমরা একটা প্রোগ্রামের ব্রাঞ্চিংও বলা হয় অথবা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টও বলা হয়। সো ব্রাঞ্চিং আর কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট মানে হচ্ছে যে আমরা একটা প্রোগ্রামের ফ্লো এটা যদি সামহাও কন্ট্রোল করতে চাই, তো সেটা আমরা করতে পারি। যে আমরা ধরো কোনো একটা লজিকের উপর বেস করে একটা ডিসিশন নিতে চাচ্ছি, অর ধরো আমরা কোনো একটা কাজ বারবার করতে যাচ্ছি। সো এই জিনিসগুলো আমরা কন্ট্রোল ফ্লো বা ব্রাঞ্চিং দিয়ে করতে পারি, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট দিয়েও করতে পারি, অথবা এটাকে বলা হয় ব্রাঞ্চিং করা আর কি। ঠিক আছে, সো আমরা স্টার্ট করি। আমরা হচ্ছে আজকে ইফ এলস এইগুলো শিখবো। সো আমাদের প্রথম যে ফাইলটা আমরা প্রথম যে প্রোগ্রামটা আমরা দেখবো সেটা হচ্ছে যে একদম সিম্পল একটা ইভেন অড চেকার। মানে একটা আমরা এমন একটা কোড লিখবো যেটা আমাদেরকে বলবে যে একটা নাম্বার ইভেন অর অড কিনা, যেটা আমরা একদম খুব বুঝি, যেটা আসলে খুবই বেসিক জিনিস। সো আমরা এখানে তাহলে কোডটা লিখি যে আমাদের ফার্স্টে stdio.h ইনক্লুড করতে হবে, দেন এখানে হচ্ছে ইন্ট মেইন, আর দেন হচ্ছে রিটার্ন 0। এখন আমাদের একটা নাম্বার ইভেন অর অড কিনা এটা চেক করতে চাই। সেটা চেক করার জন্য ধরো আমরা এরকম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এন্ড ধরো বললাম যে ভ্যারিয়েবলটার ভ্যালু হচ্ছে 10। এখন ধরো ইভেন অড না, আমরা ফার্স্টে ধরো এটাকে একটু রিনেম করে দিলাম। ধরো আমরা ফার্স্টে হচ্ছে পজিটিভ নেগেটিভ চেকার বানাতে চাই। তো নাম্বার পজিটিভ কিনা সেটা চেক করব, অথবা নেগেটিভ কিনা সেটা চেক করবো। তো আমরা এখানে লিখলাম ইফ n গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাহলে প্রিন্টএফ দ্য নাম্বার ইজ পজিটিভ। বাই দ্য ওয়ে, আজকের ক্লাস এন্ড এর পরের যে ক্লাস, এই মানে লুপ আর ইফ এলস শেখার পরই আমরা কিন্তু আসলে সি প্রোগ্রামিং এর মেজর একটা অংশ শিখে ফেলবো। মানে এরপর বাকি টপিক গুলো আমার জন্য বুঝতে ইজিয়ার হবে। And এরপরই মানে এই ফর লুপটা শেখার পরই আমরা মোটামুটি প্রবলেম সলভিং এ যেতে পারবো। ঠিক আছে, সো আমরা এইখান থেকে খুব সিরিয়াস থাকবো, বিকজ এই টপিক গুলো আমাদের ডিরেক্টলি প্রবলেম সলভ করার ক্ষেত্রে হেল্প করবে। সো এখানে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এন, এন এর ভ্যালু হচ্ছে 10। আর 10 আমরা এখানে চেক করলাম ইফ এন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এখানে একটা অপারেটর ইউজ করছি। আর এইখানে দেখো আমরা এমন কিভাবে লিখছি, আবার একটু দেখাই যে ইফ মানে বাংলায় যদি এন গ্রেটার দেন ইকুয়ালস 10, সরি এন গ্রেটার দেন ইকুয়ালস 0। সো ইফ এর পরে এরকম একটা স্পেস দিয়ে এরকম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে হচ্ছে আমরা একটা কন্ডিশন লিখি, একটা শর্ত লিখি যে এন এর মানটা কি 0 থেকে বড় বা সমান। যদি হয়, যদি হয় তাহলে প্রিন্টএফ আমরা এখানে লিখবো এই, এরপর হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তারপর এটার ভিতরে লিখতে হয় তুমি এই শর্তটা সত্যি হলে যা করতে চাও সেটা। তো আমরা তখন প্রিন্ট করতে চাই দ্য নাম্বার ইজ পজিটিভ স্ল্যাশ। আর আদারওয়াইজ, আদারওয়াইজ মানে এই শর্তটা যদি মিথ্যা হয়, তো তখন জাস্ট লিখবো এলস, এন্ড তারপর আর কোনো শর্ত লিখতে হবে না, বিকজ এলস লেখা মানে এই শর্তটা মিথ্যা হলে কি করবে। তো এলস এই কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো প্রিন্টে দ্য নাম্বার ইজ নেগেটিভ, দ্য নাম্বার ইজ নেগেটিভ। আচ্ছা, সো এইটাই আমাদের প্রোগ্রাম, যেটা চেক করবে যে একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ। খুবই বেসিক স্টাফ, বাট আমরা আস্তে আস্তে এগুলো খুব অ্যাডভান্স দিকে যাওয়া শুরু করবো। সো আমরা এটা ফার্স্টে কম্পাইল করি, সো জিসিসি পজিটিভ নেগেটিভ ডট সি হাইফেন ও পজিটিভ নেগেটিভ, আর দেন পজিটিভ। সো ও আচ্ছা, আমাদের এখানে একটি ভুল ফোল্ডার এটা নাম দিয়েছি। সো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা হচ্ছে দ্য নাম্বার ইজ পজিটিভ। কেন? বিকজ এই যে এই ঘটনাটা কেন ঘটলো, যে এখানে এই যে 10 আছে, সো যখন চেক করছে 10 এর ভ্যালু 0 থেকে বড় কিনা, এই কন্ডিশনটা ট্রু পাইছে, ও দেখছে যে ইভ্যালুয়েট করে দিস কন্ডিশন ইজ ট্রু, দ্যাটস ওয়াই ও হচ্ছে এই ব্রাঞ্চটা চুজ করছে। এন্ড এখানে ও দেখাইছে যে দ্য নাম্বার ইজ পজিটিভ। আমরা এখানে আরো কিছু ভ্যালু দিয়ে ট্রাই করতে পারি, যেমন হচ্ছে 0। 0 জন্য এটা কিন্তু দ্য নাম্বার ইজ পজিটিভই বলবে, বিকজ 0 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। দেন আমরা যদি লেটস ট্রাই করি -10 দিয়ে, দেখবো যে
লেখা হচ্ছে দ্য নাম্বার ইজ নেগেটিভ। কেন? বিকজ তখন এই শর্তটা মিথ্যা হয়ে যায়। এন যদি -10 হয় তাহলে -10 তো আর 0 থেকে বড় না। সো তখন এটা মিথ্যা হয়ে যায়। সো মিথ্যা হলে তখন এই ব্রাঞ্চটা আর ও স্কিপ করে, এটাতে ঢুকে না, জাম্প করে এলস এর ব্লকে চলে যায়। ঠিক আছে? সো এখান থেকে আসে দ্য নাম্বার ইজ নেগেটিভ। সো মেইন সিনট্যাক্সটা হচ্ছে, আমি যদি একটু সিনট্যাক্সটা দেখাই, যে মেইনলি একটা সিনট্যাক্স, ইফ এলস এর সিনট্যাক্সটা হচ্ছে যে ইফ, তারপর একটা কন্ডিশন থাকে, তারপর এরকম একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা স্টেটমেন্ট লিখি, ইফ ট্রু, মানে এই কন্ডিশনটা ট্রু হলে যে কাজটা করবে সেটা, আর এলস দিয়ে তারপর এরকম একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে স্টেটমেন্ট লিখি যেটা আহ, ও যদি ফলস হয়, কন্ডিশনটা যদি ফলস হয় তখন যা করতে হবে। এটাই হচ্ছে ইফ এলস এর সিম্পল স্ট্রাকচার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সেমিকোলন নাই, এখানেও কোনো সেমিকোলন নাই, বাট সেমিকোলন গুলো কিন্তু আবার ভিতরে ঠিকই আছে এখানে আছে। আচ্ছা, সো এখন আমরা তাহলে বুঝলাম যে কিভাবে কাজ করে। সো এখানে আমরা যদি আহ ধরো একটা নাম্বার থেকে বড় বা সমান কিনা তখন এরকম চিহ্ন নেই। আর ধরো একটা নাম্বার আর একটা সমান কিনা সেটা চেক করার জন্য আমরা এখানে এরকম দুইটা ইকুয়াল দিই। সো এখন এখানে ধরো আমরা যারা একটু খুঁত স্বভাবের, আমাদের কাছে এটা মনে হতে পারে যে এখানে জিরো তো পজিটিভ নাম্বার, জিরো তো নেগেটিভ, সরি জিরো তো হচ্ছে জিরো, জিরো নেগেটিভও না পজিটিভও না। তো সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটার লজিক কিন্তু আসলে একটু ভুল হয়েছে এখানে। তাহলে যেটা করা উচিত, আমাদের লেখা উচিত এন গ্রেটার দ্যান জিরো হলে নাম্বার ইজ পজিটিভ, এন্ড আমি এইটা যদি ট্রু না হয় তাহলেই নেগেটিভ বলবো। আমি তখন আরেকটা চেক করতে চাই যে ও আবার জিরোর সমান কিনা। তাহলে এলস ইফ, এখানে লিখলাম এলস ইফ এন লেস দ্যান জিরো, এন যদি জিরো থেকে ছোট হয়, বা ধর এন যদি জিরোর সমান হয়, তখন আমি বলবো যে প্রিন্টেড দ্য নাম্বার ইজ জিরো, দ্য নাম্বার ইজ জিরো, মানে ও পজিটিভও না নেগেটিভও না, ও হচ্ছে জিরো। আর আদারওয়াইজ যদি এই দুইটা শর্ত চেক করার পরও দেখি যে একটাও সত্যি না, আদারওয়াইজ এলস, তখন আমি বলবো দ্য নাম্বার ইজ নেগেটিভ। ঠিক আছে? সো এইখান থেকে আমরা এখন কিন্তু একটা প্রপার লজিক লিখছি, বা এখন আমাদের প্রোগ্রামটা হচ্ছে কারেক্ট। এন্ড এখানে যে এন গ্রেটার দ্যান জিরো হলে তখন আমরা বলবো যে দ্য নাম্বার ইজ পজিটিভ, আর এন ইকুয়ালস টু জিরো হলে আমরা বলবো দ্য নাম্বার ইজ জিরো, আদারওয়াইজ আমরা বলবো দ্য নাম্বার ইজ নেগেটিভ। তো এখন যদি আমরা এটা প্রিন্ট করি, সরি রান দিই, তাহলে এখন দেখবো যে -10 দিলে বলতেছে নেগেটিভ, 5 দিলে বলবে পজিটিভ, আর 0 দিলে বলবে দ্য নাম্বার ইজ জিরো। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা একটা ইফ এলস ইফ এলস এরকম একটা সিনট্যাক্সের প্রোগ্রাম লিখতে পারি। সো ইফ এলস এলস ইফ দিয়ে আমরা হচ্ছে কন্ডিশন চেক করতে পারি, এবং সেই কন্ডিশনের উপর বেস করে আমরা কোন একটা স্পেসিফিক ব্রাঞ্চ এক্সিকিউট করতে বলতে পারি, মানে একটা ডিসিশন নিতে বলতে পারি। এখন এখানে আমরা চাইলে এইটাও করতে পারতাম, আমরা হয়তো এইখানে লেস দ্যান জিরো চেক করছি, আর এইখানে চেক বললাম যে দ্য নাম্বার ইজ নেগেটিভ, আর এইখানে এলস এর মধ্যে তখন লিখলাম দ্য নাম্বার ইজ জিরো। দ্যাট ইজ যদি যদি আমার এন এর ভ্যালুটা, আমার নেটের প্রবলেম একটু সমস্যা হচ্ছিল, এখন কি শোনা যাচ্ছে প্রপারলি? হ্যালো, সবাই কি শুনতেছো? ঠিক আছে। সো একটু ল্যাগ হয়েছিল প্রবলেম। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে ইফ এলস দিয়ে আমরা হচ্ছে এরকম ব্রাঞ্চ সুইচ করতে পারি। আর এই যে এখানেও আমরা এখন দেখলাম এন গ্রেটার দেন জিরো হলে বলবো দ্য নাম্বার ইজ পজিটিভ, এন লেস দেন জিরো হলে বলবো দ্য নাম্বার ইজ নেগেটিভ, আর আদারওয়াইজ আমি বলবো দ্য নাম্বার ইজ জিরো। ঠিক আছে? এই হচ্ছে আরেকটু ডাইনামিক করা যায় প্রোগ্রামটাকে, যে আমরা এনটা নিজেরা এখানে না বলে ইউজার থেকে ইনপুট নিই। ঠিক আছে? ইউজার থেকে ইনপুট। সো
এখন এটা চেক করি। সো একটা ইনপুট চাচ্ছে, -4 দিলাম, বললো নেগেটিভ। 0 দিলাম, বললো 0। আর 121 দিলাম, বললো দ্য নাম্বার ইজ পজিটিভ। সো এইটা হচ্ছে আমাদের ইফ এলস রিলেটেড, মানে একদম সবচেয়ে সহজ প্রোগ্রাম বলতে পারি, ইফ এলস ইফ এলস রিলেটেড। আচ্ছা, আমরা কিন্তু এটাকে চাইলে এইভাবে লিখতে পারতাম, ইফ n গ্রেটার দেন 0 নাম্বার ইজ পজিটিভ, ইফ n লেস দেন 0 দ্য নাম্বার ইজ নেগেটিভ, এলস ইফ n ইকুয়ালস 0 দ্য নাম্বার ইজ 0। এটাও করতে পারতাম, তাহলেও কিন্তু এটা হবে। ঠিক আছে, যে n 0 থেকে বড় হলে এটা, ছোট হলে এটা, আর এলস ইফ এইটা হলে এটা। ঠিক আছে, সো এটা ম্যাটার করে। আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো এমন কোনো কথা নাই যে একটা প্রোগ্রামে আমার যদি ইফ আর এলস ইফ থাকে, মানে ইফ থাকে তাহলে সেখানে এলস এগুলো প্রবাবলি ইউজ করতেই হবে, এমন না। ধরো আমি এখানে লিখলাম একটা প্রোগ্রাম, লিখি যে লেটস সে gtt.c। সো এই প্রোগ্রামটার কাজ হচ্ছে, কোন একটা নাম্বার যদি 10 থেকে বড় হয়, কোন একটা প্রোগ্রাম যদি 10 থেকে নাম্বার যদি 10 থেকে বড় হয় সেটা রিপোর্ট করা, বলা যে দ্য নাম্বার ইজ গ্রেটার দ্যান 10। সো ইন্ট n, এন্ড আমি এটা ইনপুট নিব scanf %d and n। সো এখন আমি হচ্ছে চেক করব যে এটা 10 থেকে বড় কিনা। সো ইফ n গ্রেটার দ্যান 10, গ্রেটার দ্যান 10 আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 কিন্তু আলাদা। সো n গ্রেটার দ্যান 10, তখন আমি এখানে যদি বলি যে printf the number is greater than 10, ঠিক আছে। বাট এখানে আমি কোনো এলস ইউজ নাও করতে পারি, কোনো বাধা ধরার নিয়ম নেই যে এলস ইউজ করতেই হবে। ঠিক আছে, আমরা এখানে ডিরেক্টলি হচ্ছে তোমার লিখতে পারি যে the number is greater than 10। মানে এখানে কোনো এরকম ফিক্সড রুল নাই যে আমার অবশ্যই এলস বা এলস ইফ ইউজ করতে হবে, এমন না। আচ্ছা, সো এখানে আমি যদি এটা রান দিয়ে দেখাই, তো এখানে বেসিক্যালি কি হবে। সো এটাকে যদি রান দিয়ে দেখাই, এটার নাম হচ্ছে gtt.c গ্রেটার দ্যান 10 .c। সো আবার ভুল ফোল্ডারে রান দিয়ে করছি। সো এখন আমি যদি একটা নাম্বার দিই, ধর 10, কিছুই লেখা উঠবে না। কেন? বিকজ 10 তো 10 থেকে বড় না। সো এই কন্ডিশনটা ট্রু হয় নাই, এই প্রিন্টএফটা আর কাজও করে না। প্রিন্টএফটা কাজ না করার কারণে ও আসলে কিছুই প্রিন্ট না করে অফ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। আর এবার আহ, আচ্ছা, এইখানে নেহাল কোশ্চেন করছে যে ইফ এলস এর মধ্যে প্রিন্টএফ ছাড়া স্ক্যানএফ ইন্ট সব দেওয়া যায়। ঠিক আছে, সব দেওয়া যায়, কিন্তু এখানে একটা ইস্যু আছে, এটা আমি একটু বলতেছি। আচ্ছা, যদি এখানে আমি 12 দিতাম, আমি দেখতাম নাম্বার ইজ গ্রেটার দ্যান 10, আর যদি 4 দিতাম কিছুই দেখাতাম। আচ্ছা, এখন এখানে একটা জিনিস বলি, সি প্রোগ্রামে একটা খুব চমৎকার ফিচার আছে যেটাকে বলা হয় ব্লক। ঠিক আছে, ব্লক বা স্কোপ। ব্লক বা স্কোপ, ব্লক বা স্কোপ মানে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি যখন কোনো একটা ভ্যারিয়েবলকে লিখবা, তখন সেটা শুধু ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই ইউজ করা যাবে, বাইরে ওকে আর ইউজ করা যাবে না। কোন একটা ভ্যারিয়েবলকে যেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি ডিক্লেয়ার করবা, সেটাকে শুধু ওইখানে ইউজ করতে পারবা, তার বাইরে আর ইউজ করতে পারবা না। কেমন সেটা? ধরো এখানে আমি বললাম, এখানে ধরো প্রিন্টএফটা আছে, আর তারপর আমি ধরো এখানে বললাম ইন্ট m ইজ ইকুয়াল টু 20। এই এমটাকে আমি কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ইউজ করতে পারবো না। দেখো এই যে m ইজ ইকুয়াল টু 20 লিখছে, এটা কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তো এইটা একটা ব্লক। ঠিক আছে, এটাকে বলা হয় একটা বেসিক ব্লক। এবং এই ব্লকের মধ্যে যে ভ্যারিয়েবল গুলো লিখবো, মানে যেগুলোকে ডিক্লেয়ার করব, সেই ভ্যারিয়েবল গুলোর স্কোপ হচ্ছে এইটা। স্কোপ মানে ওকে শুধু আমরা, ওকে হচ্ছে শুধু এই অঞ্চলেই ওকে ইউজ করতে পারবো। সো তুমি যদি এখন, এই যে নেহা আমাকে যে একটা কোড পাঠিয়েছিল, সেটার ভুলটা ছিল যে তুমি যদি এখন এখানে প্রিন্টএফ %d আর ধরো m দাও, তুমি দেখবা যে তোমার প্রোগ্রাম রান হবে না। বলতেছে যে এখানে প্রোগ্রামে ইরর আছে, যে এই এমটা আনডিক্লেয়ার্ড। কেন? বিকজ
এই এমটা আনডিক্লেয়ার্ড কেন? বিকজ তুমি তো এমটা ডিক্লেয়ার করছো, বাট এই স্কোপের মধ্যে, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তো যখনই এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হয়ে গেছে, এই ভ্যারিয়েবলটারও হায়াত শেষ হয়ে গেছে। ও এই সেকেন্ড ব্র্যাকেটের পর ওর আর অস্তিত্ব নেই। তো তুমি ওকে আর ইউজ করতে পারবে। কিন্তু আমি এন কে এইখানে ইউজ করতে পারবো। এন কে এখানে নিঃসন্দেহে ইউজ করতে পারবো। কেন? কারণ এনটা এই বাইরের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিক্লেয়ার করা হয়েছে। সো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যত জায়গা আছে, সব জায়গায় তুমি এন কে অ্যাক্সেস করতে পারো। বুঝাইতে পারছি এটা, নেহাল এন্ড বাকিরা সবাইকে বুঝছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। অনেক সময় দেখা যায় যে আমরা ভ্যারিয়েবল ভুল জায়গায় ডিক্লেয়ার করে বসি, এরপর পরে এটাকে ইউজ করতে পারি। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আরেকটা মজার জিনিস দেখো। ধরো আমি এখানে কি করলাম, ইন্ট এন, এখানে লিখলাম এন গ্রেটার দ্যান 10, নাম্বার ইজ গ্রেটার দ্যান 10। ওকে, সব ঠিক আছে। এখানে লিখলাম ইন্ট, আবার একটা এন ডিক্লেয়ার করার চেষ্টা করতেছি। আমি বললাম এন সমান 50। এন্ড দেখো, কম্পাইলার আমাকে কোনো কমপ্লেন করেনি। And আমি এখানে প্রিন্টএফ দিলাম, প্রিন্টএফ %d /n n, আর বাইরেও একটা এন দিলাম। এখন আমাকে একটু বলতে পারবা, ধরো এই প্রথম প্রিন্টএফটা নাই, ধরো আমি এন এর এমন একটা মান ইনপুট দিলাম যেটার জন্য এই শর্তটা সত্যি হয়। ধরো এন এর মান 20 ইনপুট দিলাম। এখন আমাকে বলো তো, এই প্রোগ্রামটা রান করে যদি 20 ইনপুট দিই, তাহলে আমি আউটপুটে কি কি দেখতে পাবো? এই প্রোগ্রামটা রান করে আমি যদি 20 ইনপুট দিই, তাহলে আমি আউটপুটে কি কি দেখতে পাবো? মানে দুইটা লাইন দেখতে পাবো। সেই দুইটা লাইনে আমি কি কি নাম্বার দেখতে পাবো? একটু চিন্তা করে দেখ। হ্যাঁ, নেহালের অ্যান্সারটা হয়েছে ভেরি গুড। আর অন্য কেউ? 50 আর 20। ওয়াই? বিকজ এই যে আমাদের এন এর মান আমি 20 ইনপুট দিলাম, চেক করলাম যে 20 কি 10 থেকে বড়? হ্যাঁ। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে নতুন একটা ভ্যারিয়েবল এন ডিক্লেয়ার করলাম। And কেন করতে পারবো? বিকজ দিস ইজ আ নিউ স্কোপ। এই স্কোপের মধ্যে আমি আবার একই নামের ভ্যারিয়েবল আনতে পারবো, কোনো সমস্যা নেই। এন্ড প্রিন্ট করব, তখন ও এই এন বলতে চিনবে। সি প্রোগ্রামের নিয়ম হচ্ছে সবসময় একটা স্টেট, মানে একটা ভ্যারিয়েবল যেখানে ইউজ হচ্ছে, যেই স্কোপের মধ্যে ইউজ হচ্ছে, সেই স্কোপে ওর ভ্যালু কত দেওয়া, সেটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এন সমান 50। তাহলে ও এন বলতে শুধু এই এনটাকেই চেনে, ও কিন্তু বাইরের এনটাকে চেনে না। সো এই এন বলতে ও হচ্ছে এই এনটাকেই চেনে। এখন ও হচ্ছে 50 প্রিন্ট দিবে, কিন্তু যখন বের হয়ে আসবে, তখন এই এনটা কিন্তু, এই যে এইখানে প্রিন্টএফ এর মধ্যে যে এনটা ইউজ করা হয়েছে, এই এনটা কিন্তু সেই বাইরের এন, যেটা এই ব্লকে স্পেসিফাই করা হয়েছিল। আর এইখানে যে এনটা ক্রিয়েট করা হয়েছিল, এটা কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেট পার হওয়ার পরেই মারা গেছে। ওর কিন্তু আর কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে? তো এইভাবে স্কোপ শেষ হয়ে গেলে, বা স্কোপটা যখন শেষ, ভ্যারিয়েবল গুলো স্কোপের সাথে সাথে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মানে ওদেরও আর অস্তিত্ব থাকে না। ওকে, সো এখন মানে ইনফ্যাক্ট কম্পাইলার এই সব কয়টাকে একদম ওর মেমোরি থেকেই মুছে ফেলে, এগুলো আর থাকে না। সো আমরা এটা রান দিয়ে দেখি। সো দেখবো যে এখানে আমি 20 ইনপুট দিলাম, প্রথমে 50 আসলো, তারপর 20 আসলো। কেন? বিকজ এই স্কোপের এন আর এই স্কোপের এন আলাদা। ওকে, সো এইভাবে হচ্ছে স্কোপ জিনিসটা কাজ করে। ওকে, আমরা আরেকটা জিনিস ট্রাই করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি সবসময় বাইরের স্কোপের জিনিস ভিতরে ইউজ করতে পারবো, বাট ভিতরের স্কোপের জিনিস বাইরে ইউজ করতে পারবো। আমি যদি এইখানে একটা ইন্ট এম লিখি, আমি সেই এমটাকে অবশ্যই এখানে মডিফাই করতে পারবো, ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি এইখানে একটা পি ভ্যারিয়েবল বানাই, আমি সেই পি ভ্যারিয়েবলটা বাইরে বসে কিন্তু আর অ্যাক্সেস করতে পারবো না। এটা কিন্তু এই যে ইরর দিয়ে বসবে। সো বাইরেরটা ভিতরে ইউজ করা যায়, বাট ভিতরেরটা বাইরে ইউজ করা যাবে। বুঝা গেছে? হ্যাঁ। আবার বলো তো একটু। হুম।
হ্যাঁ হ্যাঁ, লাস্টে প্রিন্ট হবে। এইখানে আমরা যেটা করছি মানে এইখানে যদি, আচ্ছা এইখানে এখন একটা ইন্টারেস্টিং কোশ্চেন সবাইকে, আমি যদি এইখানে এটা ডিক্লেয়ার না করে মানে এই যে ইনটা মুছে দিই, তখন আমি আউটপুটে কি কি দেখতে পাবো? ইনটা মুছে দিলাম, এখন কত কত দেখতে পাবো চিন্তা করে বলো তো। আমি ডিক্লেয়ার করলাম, জাস্ট ডিরেক্ট লিখলাম এন সমান 50। হ্যাঁ, এই যে তালহার অ্যান্সারটা হয়েছে, তাহলে দুইটাই 50 দেখতে পাবো। আমি যখন এখানে ডিক্লেয়ার করছি, তখন এইটাকে ও নিজের এন বলে দাবি করছে যে আচ্ছা এটা আমার বাসার মধ্যে একটা এন ভ্যারিয়েবল বানাইছি আমি, যেটার নাম 50। কিন্তু আমি যদি না বানাই তাহলে এটা হচ্ছে বাইরেরটা, তাহলে আমি কি করছি, বাইরেরটাকে মডিফাই করে ফেলছি এখানে যেটা ছিল। তখন কি হবে, এখানেও 50 দেখবো, বাইরেরটাও মডিফাই হয়ে গেছে, এখন এখানে আমি কি দেখবো, 50 দেখবো। সো এখন যদি আমি 20 দেই, যাই দেবো, আমি এখানে 50 পাবো। বা তাই বলে আবার 10-এর কম দিলে কিন্তু হবে না, কারণ 10-এর কম দিলে কি হয়েছে দেখো, 10-এর কম দিছি, এই শর্তটা কাজই করে নাই, লাস্টে জাস্ট 10-এর কম যে নাম্বারটা দিছি সেটা প্রিন্ট করছে, যে 5, একটা 5 প্রিন্ট করছে। এটা আমার ইনপুট, এটা হচ্ছে আউটপুট। বাট আমি 10-এর বেশি যাই দিব, 30 দেই, আমি দেখবো দুইটাই দুইবারই 50 ঘটেছে। সবাই কি ফুল লজিকটা বুঝতে পারছে? এগুলো খুবই নিটি গ্রিটি ডিটেলস, আর এগুলো কাজে লাগে, মানে এমন না যে মানে প্রোগ্রামিং এ আমি একটা জিনিস একটু কম ডিটেলস এ গিয়ে পড়লাম, আমার মনে হয় হয়ে যাবে, এরকম না। সব সিনারিও চিন্তা করতে হবে। বুঝছি সবাই, এটা দেখো তো, কারো কোনো কোশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক, বা অন্য কোনো ভ্যারিয়েশন চিন্তা করলে বলতে পারবো। কারণ দেখো, এই যে শুধু এন সমান 50, এটা মানে কি ডিক্লেয়ার করা নাকি ভ্যালুটাকে চেঞ্জ করা, বলো তো? ভ্যালুটাকে চেঞ্জ, না না, ভ্যালুটাকে চেঞ্জ করা। ডিক্লেয়ার তো এইখানে করছি, রাইট? এখন এন এর মান আমি নিয়েছি, এন এর মান 10 থেকে বড় হইলে এখানে ঢুকছি। এবার আমি দেখলাম যে ঢোকার পর বলছে এন এর মান 50 সেট করে দাও। তাহলে এন এর মান যাই দিছো ওইটা কি হয়ে গেছে, 50 হয়ে গেছে। এবার তুমি এখানে প্রিন্টার দিয়ে বললা যে এন প্রিন্ট করো, তাহলে 50 দেখলাম। এবার এই ব্লক থেকে বের হইলাম সব কাজ শেষে, বের হয়ে আবার বলছে এন এর মান প্রিন্ট করো, তো তোমার মনে পড়ে এন এর মান তো আমি 50 সেট করে রাখতে, তাহলে এন এর মান আবারও 50। কিন্তু যদি তুমি এখানে ইন্ট দাও, তখন কিন্তু ঘটনাটা আলাদা। তখন ও বলতেছে যে এই যে এন এর মান 20 দিলাম, এখানে 20 আসলো, 20 10 থেকে বড়, হ্যাঁ ঢুকলাম। ভিতরে ঢুকে বলছে এন নামে নতুন একটা ভ্যারিয়েবল বানাও এই স্কোপের মধ্যে। And এটা তো অ্যালাউড, আমি তো এখন নতুন স্কোপের মধ্যে ঢুকছি, এখানে আমি একই নামে আরেকটা ভ্যারিয়েবল রাখতে পারি, মানে আমার আগের এই এনটা বাইরে ছিল। তাহলে এন নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটার নাম 50। তাতে এই এন এর কিছুই যায় আসলো না, কারণ এটা সম্পূর্ণ নতুন ভ্যালু, এইখানেই ডিক্লেয়ার করছি, এখানে ভ্যালু দিচ্ছি 50। এখন যখন প্রিন্টেড এন দিব, কম্পাইলার তো কনফিউজ হয়ে যাওয়ার কথা যে এটা কোন এন। তো সবসময় ওর নিজের স্কোপে যে এনটা আছে সেটাকে দেখে, নিজের স্কোপে না পাইলে ওর বাইরের স্কোপে দেখে, বাইরের স্কোপে না পাইলে আরো বাইরের স্কোপে দেখে, এরকম। মানে ধরো আমি আমার রুমে কিছু একটা পাইতেছি না, তাহলে এটা আমি আমার বাসায় খুঁজে দেবো, আমার বাসায় না পাইলে আমি তারপর আমার বিল্ডিং এ খুঁজে দেবো, এরকম। আচ্ছা, আর লাস্টে যখন ব্লক থেকে বের হয়ে আসলাম, এই ব্লক থেকে বের হয়ে আসলাম, তখন তো এই এদের অস্তিত্ব সব গন, মানে এখানে যা কিছু ক্রিয়েট করছিলাম সব শেষ। এখন এই এনটাতে লিখি, এই এন হচ্ছে দেখবো যে এই ব্লকে আগে কোথায় এন ডিক্লেয়ার করা হয়েছে। দিস ইজ হাউ কম্পাইলার ওয়ার্কস, ঠিক আছে? এইভাবে হচ্ছে ও জিনিসপত্রগুলো ইন্টারপ্রেট করে, এন্ড এইসব জিনিস তোমার খুবই ডিটেলসে বুঝতে হবে, বুঝছিস? সো ক্লিয়ার এখন এটা, নেহাল? তারপর মাইশা, তারপর তানভীর, তোমরা বুঝছো? হ্যাঁ, তোশ্রী। আচ্ছা, সো আমরা বুঝলাম যে কিভাবে ইফ এটা কাজ করে। আচ্ছা, আমরা একটু এই কন্ডিশনালের আরেকটা এক্সাম্পল দেখে একটু নতুন একটা জিনিস আজকে শিখবো, সেটা হচ্ছে আচ্ছা, একটা নতুন কিছু শিখবো, সেটা হচ্ছে যে ফাংশনস কিভাবে ইউজ করে, বিকজ ফাংশনস খুব ইম্পর্টেন্ট। আগে আগে শিখাই দেন, সুবিধা হতে হবে। ফাংশনস তোমরা 9
মানে সরি কলেজে পড়ো নাই, সো এটা তোমাদের জন্য ইন্টারেস্টিং হবে, কারণ আমরা সোফার আসলে সব কলেজের জিনিসই দেখি। তো তোমার পুরো বোর্ড হওয়ার কথা, আর যেহেতু আমাদের ক্লাস আসলে অনেক গ্যাপে গ্যাপে হচ্ছে, সামনে হোপফুলি একটু রেগুলার ক্লাস নিতে হবে। সো আমরা এবার হচ্ছে একটা এক্সাম্পল দেখি, ইভেন অড, জাস্ট ইভেন অড চেক করা। এটা একটু দেখি, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ মেইন রিটার্ন জিরো। আচ্ছা, আমরা আজকেই শিখবো যে কিভাবে এরকম নিজের ফাংশন বানাচ্ছে, মেইন ফাংশন। আচ্ছা, সো এখন আমরা একটা নাম্বার ইনপুট নিব, একটা নাম্বার ইনপুট নিব, নেওয়ার পর চেক করতে চাই ওয়েদার ইটস ইভেন অর অড। তো ইভেন অড চেক করার উপায় হচ্ছে যে এটাকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 আসে, যে পার্সেন্ট মানে কি ভাগশেষ বের করা 2 দিয়ে, n% n কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ বা রিমাইন্ডার যত, সেটা যদি ইকুয়াল টু ডাবল ইকুয়াল মানে সমান সমান কিনা চেক করে, সেটা যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি বলবো যেটা হচ্ছে the number is even, the number is even slash n, আর else বলবো printf the number is odd। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু বলি, ইফ এলস এই ধরনের এই যে এগুলোকে বলা হয় কম্পাউন্ড স্টেটমেন্ট, মানে যেগুলোর মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরো কয়েকটা স্টেটমেন্ট লিখতে হয়, তাদেরকে বলে কম্পাউন্ড স্টেটমেন্ট। তো এখন এই যে ইফ এর পর বা এলস এর পর বা এলস ইফ এর পর যদি তোমার মাল্টিপল স্টেটমেন্ট না থাকে, যদি জাস্ট একটা লাইন থাকে, একটা স্টেট, তাহলে তুমি এই সেকেন্ড ব্র্যাকেটটা নাও দিতে পারো, কম্পাইলার কোনো কমপ্লেন করবে না, ঠিক আছে? সো দেখতে ভালো দেখায় যে আমি কোনো সেকেন্ড ব্র্যাকেট দিলাম না, বা এটাও এই লাইনে লিখতে ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এক লাইন হইলে কোনো ইস্যু নেই। ওকে, এখন আমরা একটু রান দিয়ে দেখি। সো রান দিলে একটা নাম্বার ইনপুট দিই 24, বলছে নাম্বার ইজ ইভেন, আর একটা নাম্বার দিই 35, বললো নাম্বার ইজ অড। আচ্ছা, এখন এইখানে আমরা চাইলে লজিকটা ফ্লিপ করতে পারতাম, আমরা লিখতে পারতাম n mod 2 নট ইকুয়াল 0 হলে অড, নট ইকুয়াল 0 মানে এরকম এক্সক্লামেশন মার্ক আর একটা ইকুয়াল, এটাকে বলা হয় নট ইকুয়াল। মানে আমরা ম্যাথে যে নট ইকুয়াল লিখি সেটা এখানে হচ্ছে এক্সক্লামেশন ইকুয়াল, নট ইকুয়াল। আর এখানে বলতে পারতাম অড, এখানে বলতে পারতাম ইভেন। রান দিলে আবারও আগের মতোই রেজাল্ট, কিছুই চেঞ্জ হয় না। ওকে, আরেকটা কাজ করা যেত যে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 নয়, তাহলে ভাগশেষ কত? 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ বা রিমাইন্ডার দুইটাই হয়, একটা হচ্ছে 0 আর একটা 1, তার মানে ভাগশেষ 0 না, তার মানে 1 এর সমান। তাহলে এটাও চেক করতে পারতাম যে না, যদি ভাগশেষটা 1 এর সমান হয় নাম্বারটা অড, যদি ভাগশেষটা 1 এর সমান না হয় এলস, তাহলে ইভেন। সো একটা প্রোগ্রামকে অনেকগুলা কারেক্ট ওয়েতে লেখা যায়, ঠিক আছে? মানে একটা প্রোগ্রাম যে একভাবেই লেখা যায় এমন না, অনেকভাবে লেখা যায়, মানে লজিকটা অনেকভাবে লেখা যায়। আবার আরো শর্ট ফর্মে লেখা যায়, যে আমি এটাকে লিখতে পারি এই মানে সি প্রোগ্রামিং এ বা যে কোনো প্রোগ্রামিং, এই যে কন্ডিশনাল যে স্টেটমেন্ট গুলো আমরা লিখি, ধরো n%2 ইকুয়ালস 1, তো আসলে মানে নিয়মটা হচ্ছে ইফ এর মধ্যে, যে আমরা বলছি কন্ডিশন লিখি, আসলে কন্ডিশন লেখা। সি প্রোগ্রামিং এর যারা ক্রিয়েটর তারা সিনট্যাক্সটা এভাবে দিছে যে ইফ এর মধ্যে থাকবে হচ্ছে একটা বুলিয়ান স্টেটমেন্ট, ইফ এর মধ্যে থাকবে একটা বুলিয়ান স্টেটমেন্ট। বুলিয়ান স্টেটমেন্ট মানে কি? বুলিয়ান স্টেটমেন্ট মানে ইদার একটা ট্রু স্টেটমেন্ট অর একটা ফলস স্টেটমেন্ট। ইফ এর মধ্যে ইদার তুমি এমন কিছু একটা লিখবা যেটা ট্রু হবে নাহলে ফলস। বুলিয়ান, ওই যে জর্জ বুল, আমরা বুলিয়ান অ্যালজেব্রা করছি সব 1 0 দিয়ে। তো এখানে বুলিয়ান স্টেটমেন্ট মানে যে তুমি ইফ এর মধ্যে একটা কিছু লিখবা যেটা হবে ট্রু অর ফলস। এখন ট্রু না বলে কম্পিউটার এটাকে বলে 1, আর ফলস বলতে বোঝায় 0। আমরা তো জানি কম্পিউটার সব ট্রু কে 1 বলে আর ফলস কে বলে 0। ট্রু আর ফলস মানে 1 আর 0। এখন কম্পিউটারের মানে এই কম্পাইলারের
নিয়ম হচ্ছে যে এনিথিং এক্সেপ্ট 0 ইজ ট্রু, এনিথিং এক্সেপ্ট 0 ইজ ট্রু অর 1, মানে বুলিয়ানের ক্ষেত্রে। মানে ধরো একটা নাম্বার 5, সেও আসলে ট্রু। একটা নাম্বার -10, সেও ট্রু। একটা নাম্বার হচ্ছে ধরো 3, সেও ট্রু। একটা নাম্বার 1, সেও ট্রু। আর অনলি 0 ইজ ফলস, মানে 0 কেই ও হচ্ছে 0 হিসেবে ট্রিট করে। এছাড়া এনিথিং নন 0 ও হচ্ছে ট্রু বা 1 হিসেবে ট্রিট করে। সো কম্পিউটারের কাছে পুরো ব্যাপারটা আসলে কিরকম, কম্পাইলার আসলে কি করে, এই যে n mod 2, n%2, n%2, এটা মানে হচ্ছে n কে 2 দিয়ে ভাগ করলে যত হয়। ধরো আমি দিলাম 25, 25 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে 1 বা রিমাইন্ডার আসে 1। এখন 1 যখন আসে, 1 কি 1 এর সমান, এই কোশ্চেনটা জিজ্ঞেস করে 1 কি 1 এর সমান। হ্যাঁ, মানে এই যে ইকুয়াল অপারেটরটা, সে কি করে, তার বোথ সাইডে লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে যে দুইটা অপারেন্ড আছে, এরা ইকুয়াল কিনা চেক করে। যদি ইকুয়াল হয় তাহলে সে অ্যান্সার দেয় 1। তাহলে 1 1 এর সমান কিনা, এটার অ্যান্সার কি হবে, 1। 1 মানে কি, এখানে পুরোটাই যদি 1 হয়ে যায়, 1 মানে কি, ট্রু। সো তখন সে এখানে প্রিন্ট দেয় যে আচ্ছা নাম্বারটা অন। তার মানে এই কম্পাইলার আসলে সবকিছুকেই আলটিমেটলি 1 আর 0 তে কনভার্ট করে ফেলে, ট্রু আর ফলস হিসেবে যেগুলো থাকে। সো আমরা যদি এখানে শুধু ধরো n%2 লিখি, সবাই একটু খেয়াল করো। আমি যদি এখানে শুধু লিখি n%2, তাইলেও কিন্তু এটা কাজ করবে। কেন, n যদি অড হয়, মানে বিজোড় হয়, তাহলে ওকে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার বা ভাগশেষ হবে 1, মানে এই পুরো জিনিসটা হয়ে যাবে 1। এই পুরো জিনিসটার ভ্যালু হবে বা ইভ্যালুয়েট করলে এটাকে পাবো 1। আর ইফ 1 মানে কি, ইফ ট্রু, তার মানে তখন নাম্বারটা কি, অড। আদারওয়াইজ নাম্বারটা হচ্ছে, সেটাকে শুধু শুধু ইকুয়ালস ইকুয়ালস 1 লেখার দরকার নেই, জাস্ট n mod 2 লিখলেই হয়। বিকজ n mod 2 মানে n কে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত, রিমাইন্ডারটা নিজেই 1। এখন 1 মানেই ট্রু, তাহলে ইফ ট্রু তাহলে তখন অন, আদারওয়াইজ দ্য নাম্বার ইজ। এইভাবে আমরা লজিক লিখতে পারি। আমরা এই কাজটা করতে পারি। ধরো মানে তুমি এখন এটা দেখে আমাকে একটু আইডিয়া দাও তো, যে আমি ধরো একটা সিম্পল প্রোগ্রাম লিখতে চাই, যেটা হচ্ছে হচ্ছে জিরো নন জিরো চেকার। হ্যাঁ, জিরো নন জিরো চেকার। আমি একটা প্রোগ্রাম লিখবো যেটা একটা এখানে হচ্ছে রিটার্ন জিরো, একটা নাম্বার নিবে। এখন সে বলবে যে এটা কি জিরো নাকি নন জিরো, বাট আমি কোনো রিলেশনাল অপারেটর বা কন্ডিশনাল অপারেটর ইউজ করতে পারবো না, মানে আমি কোনো ইকুয়াল ইকুয়াল এগুলো ইউজ করতে পারবো না। আচ্ছা, এটা কিভাবে করা যায়, কিভাবে আমি এই ইনপুট নেওয়া নাম্বারটা জিরো নাকি নন জিরো এটা চেক করতে পারি, বলো তো, একটু মাথা কাটো, কিভাবে করবা। একটা নাম্বার জিরো নাকি নন জিরো, এটা কিভাবে খুব কুইকলি ইফ দিয়ে চেক করা যায়। জাস্ট এভাবে দেখো, ইফ, আমরা আগে কিভাবে করতাম, ইফ এন নট ইকুয়াল জিরো, তাহলে বলতাম যে প্রিন্টের দ্য নাম্বার ইজ নন জিরো। আর এলস এলস আমরা বলতাম প্রিন্টের দ্য নাম্বার ইজ জিরো, রাইট। আবার যেহেতু এক এক লাইনের এই ডাবল ব্র্যাকেট গুলা মানে সেকেন্ড ব্র্যাকেট গুলো দেওয়ার দরকার। আচ্ছা, কিন্তু আরো সহজে কন্ডিশনটা লিখতে পারবো। এই তো রাইট, তালহা ঠিক বলছে যে বুলিয়ান স্টেটমেন্টে আমি জাস্ট এন লিখবো, তাহলেই তো হয়। ইফ এন নাম্বার ইজ নন জিরো, আদারওয়াইজ নাম্বার ইজ জিরো। কেন, এন যদি জিরো হয় তাহলে এইখানে তো বসবে জিরো, এন এর মান যদি জিরোই হয় তাহলে এখানে বসবে কি, জিরো। আর ইফ এর মধ্যে জিরো মানে কি, ইফ ফলস, তার মানে এই কন্ডিশনটা ফলস, ও এখানে ঢুকবেই না, ও লাভ দিয়ে কই চলে যাবে এইখানে, and তখন ও প্রিন্ট করবে কি, নাম্বার ইজ জিরো। আবার এন যদি জিরো ছাড়া যে কোনো কিছু হয়, তাহলে এন এর মান হচ্ছে 9, তাহলে 9 কে ও কি হিসেবে ট্রিট করে,
ওয়ান হিসেবে ট্রিট করে, বুলিয়ান স্টেটমেন্ট ট্রু হিসেবে ট্রিট করে, তাহলে ট্রু হলে তখন ও আর এলস এর মধ্যে যাবে না, ও তখন এইখানে আসবে and বলবে দ্য নাম্বার ইজ নট জিরো। বুঝছি? সো দিস ইজ হাউ আমরা খুব ইজিলি মানে বিভিন্ন লজিক লিখতে পারি খুব এলিগেন্ট ভাবে। বাট এগেন, বিগিনার হিসেবে আমি সাজেস্ট করবো যে তুমি ভেঙে ভেঙে করো, তোমার মাথার উপর বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে তুমি এগুলো এক্সপার্ট হবে। ক্লিয়ার সবার? একটু আমাকে চ্যাটে জানাও তো ক্লিয়ার কিনা। আচ্ছা, আর একটা জিনিস এখানে, সেটা হচ্ছে আমরা এই যে কোড লিখতেছি, অনেকের কাছে অনেকেই বলে মানে যারা নন সিএসসি স্টুডেন্টস, তাদের কাছে মনে হয় যে সি মনে হয় অনেক কঠিন একটা ল্যাঙ্গুয়েজ, তারা সবসময় পাইথন প্রেফার করে। তো এটার রিজন হচ্ছে যে মেইনলি তারা হচ্ছে আসলে ইলিটারেট। তো তারা আসলে বোঝে না যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কতটা আহ, মানে কতটা পাওয়ারফুল, কতটা ফ্লেক্সিবল। অ্যান্ড আমরা যে সি প্রোগ্রামে লিখতেছি এইটা আসলে বেশ সিম্পলিফাইড। কম্পিউটার কিন্তু সি প্রোগ্রামকে ফার্স্টে অ্যাসেম্বলিতে কনভার্ট করে, তারপর অ্যাসেম্বলিকে বাইনারিতে কনভার্ট করে বা মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে, এন্ড আমরা ওই অ্যাসেম্বলিটা কিন্তু দেখতেও পাই। ঠিক আছে? কিভাবে? এই যে আমাদের আমরা যে কম্পাইলার ইউজ করতেছি, এটা ইউজ করে এই যে অ্যাসেম্বলি যেটা আসবে এটা কিন্তু আমরা দেখতে পাবো। যেমন এই প্রোগ্রামটারই অ্যাসেম্বলি কোডটা দেখতে কিরকম, ধর আমি সেটা দেখতে চাই, তাহলে এখানে লিখতে হবে জিসিসি জিরো নন জিরো ডট সি হাইফেন এস। ঠিক আছে? হাইফেন এস লিখতে হবে। তো এই যে হাইফেন ক্যাপিটাল এস লিখে এন্টার দিলে এইখানে দেখো একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে, জিরো নন জিরো ডট এস। এটা একটা অ্যাসেম্বলি ফাইল। এইটাই ক্লিক করলে তুমি এই কম্পাইলার ওকে যে ট্রান্সলেট করার পর যে অ্যাসেম্বলি কোড আসছে, তুমি সিএসসি নিয়ে পড়লে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে তুমি দেখবে যে তুমি অ্যাসেম্বলি শিখবে একসময়, তোমার থার্ড ইয়ারে হবে। সো দেখবা যে এখানে এই যে অ্যাসেম্বলি কোডটা হচ্ছে এরকম। And তুমি যখন অ্যাসেম্বলি শিখে ফেলবা তখন এই কোডটা তুমি পড়তে পারবা, ইভেন এরকম কোড তুমি লিখতে পারবে, যদিও এটা লেখা খুব কষ্ট, অনেক লাইন লিখতে হয়, অনেক কিছু চিন্তা করে লিখতে হয়। আর ইনফ্যাক্ট এটার মেশিন কোডটা বা বাইনারি কোডটাও আমরা দেখতে পারি। তো সেটার জন্য হচ্ছে জিসিসি জিরো নন জিরো ডট সি, জাস্ট এইটা। তখন এখানে একটা আচ্ছা, উইন্ডোজে এটা দেখা একটু ঝামেলা। উইন্ডোজে দেখার জন্য দেখো, এটা দেখা বেশ ঝামেলা। সেটা বাইনারি কোড তো এখানে দেখাই যাচ্ছে, মানে ভিএস কোড এটাকে পার্স করতে হচ্ছে। বাট হ্যাঁ, আমরা যেটা লিখছি এটা এখানে বাইনারি কোডে কনভার্ট করে, ওইটাই আলটিমেটলি ইএক্সি তে কনভার্ট করে কোম্পানি। কম্পাইলার কিন্তু পিছনে অনেক কাজ করে। ও হচ্ছে অ্যাসেম্বলিতে কনভার্ট করে, অ্যাসেম্বলি থেকে দেন মেশিন কোড বানায়, দেন ও হচ্ছে ওইটাকে প্রথম যে মেশিন কোড বানায় ওইটাকে বলা হয় রিলোকেটেবল মেশিন কোড। ওটা থেকে ও আবার বিভিন্ন ইনস্ট্রাকশনের অ্যাড্রেস গুলা বসায়, বেশ অনেকগুলা কাজ করতে হয়। আমরা খুব ফাস্ট দেখি এটা, বাট আসলে পিছনে অনেক কিছু হয়। তারপর আবার প্রোগ্রামটা যখন রান দেই, কম্পিউটার আবার এই বাইনারি কোডটা নিয়ে এই মানে মেশিন কোডটা ডিস্ক থেকে প্রথমে র্যামে আনে, র্যামে আনার পর তারপর সে একটা একটা লাইন এক্সিকিউট করে। মানে হিউজ কাজ। And তুমি একটা সময় এই পুরো জিনিসটা বুঝবা যে সবকিছু কিভাবে কাজ করে, ইনফ্যাক্ট তুমি বানাইতে পারো, যে তোমার অনেক সময় থাকে রিসার্চটা। সো এগুলো দেখলাম, ইভেন অফ চেকার দেখলাম। আহ ওকে, সো এবার আমরা ধরো আরেকটা প্রোগ্রাম দেখতে পারি, যে লেটস সে ধরো আমি বললাম একটা নাম্বার, আমি এভাবে লিখলাম, তোমরা এটা আউটপুটটা গেস করবে। হ্যাঁ, ধরো এন এর মান হচ্ছে 10,
তোমরা একটু এইটার আউটপুটটা গেস করো তো যে এখানে কি দেখতে পাবো। n সমান 10, if n less than 30 print n is less than 30, else if n less than 50 print n less than 50. সো এখানে আমি কি দেখতে পাবো গেস করো। লেস দেন 30 বলছো, শুধু ফার্স্ট প্রিন্টএফ, রাইট? আমি ইফ এলস ইফ যখন একসাথে ইউজ করব তখন ও সিকোয়েন্সালি দেখবে যে কোনটা ট্রু। এইটা ট্রু হয়ে গেলে এটার ভিতরে ও যে ঢুকবে আর এখান থেকে বের হবে, মানে পরের গুলো আর চেক করবে না। কি করবে, এটা শেষ হয়ে গেলে লাফ দিয়ে একদম ইফ এর শেষে চলে আসবে, মানে এইখানে চলে আসবে। ইফ এটা ট্রু তাহলে এখানে ঢুকবে, ঢুকে জাম্প করে এখানে চলে আসবে। আচ্ছা, এবার যদি আমি এইভাবে লিখতাম তখন আউটপুটে কি দেখতে পাবো? n equals 10, if n less than 30 print this, if n less than 50 print this. তখন কিরকম দেখতে পাবো? তখন দুইটাই দেখতে পাবো, বোথ। ঠিক আছে, দুইটাই দুইটাই দেখতে পাবো, বিকজ ফার্স্টে এটা চেক করবে, ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে বের হয়ে আসলো, দেখলো যে ওর আর কোনো এলস ইফ বা এলস না। এখন এইটা আবার আরেকটা ইফ, তো এটাকে আলাদাভাবে নিয়ে কাজ করবে, দেখবে এই কন্ডিশনটা। ঠিক আছে, সো তখন কিন্তু দুইটাই প্রিন্ট হবে। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারছো। এই স্কিলটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি একটা প্রোগ্রাম রান না করে কোডটা পড়ে বুঝতে পারো, মানে মাথায় চিন্তা করতে পারো যে আহ, এটার আউটপুটটা কি আসবে। Okay. আমরা লাস্ট একটা ইয়া করি, মানে কন্ডিশনাল এক্সাম্পল করি, তারপর আমি একটা নতুন টপিকে যাবো। কন্ডিশনাল এক্সাম্পল ধরো এরকম একটা দিই যে লেটস সে int num equals 10, আর 10 না, ধরো 8। এখানে আমি বললাম if num, আর আজকের ক্লাসের পর কিন্তু, মানে এখন যেহেতু আমরা একটা বেশ ভালো পর্যায়ে চলে আসছি, আজকের ক্লাসের পর কিন্তু তোমাদের একটা হোম টাস্ক দেওয়া হবে। কন্ডিশনাল লজিক এন্ড আগে যা যা শিখছো এগুলোর উপর বেস করে বেশ কিছু প্র্যাকটিস প্রবলেম, এগুলো সলভ করে হচ্ছে আহ কিভাবে সাবমিট করতে হবে আমি গ্রুপে বলে দিব। বাট এখন থেকে কিন্তু আমাদের হোম টাস্ক থাকবে, বিকজ আগের ক্লাস পর্যন্ত যা শিখছে এগুলো খুব সিম্পল ছিল, হোম টাস্ক দেওয়ার মতো না। বাট এখন কিন্তু আস্তে আস্তে হোম টাস্ক দেওয়া শুরু হবে, and সামনে আমরা হচ্ছে আহ, তোমার প্র্যাকটিস প্রবলেম যেগুলো সলভ করবো সেগুলো আমি একটা আলাদা ওয়েতে আমাদের ইভালুয়েট করবো। আচ্ছা, সো এখানে আমরা লিখলাম ইফ নাম গ্রেটার দ্যান ইকুয়ালস 1 or নাম লেস দ্যান ইকুয়ালস 10, তখন প্রিন্টএফ প্রিন্টএফ হচ্ছে ইয়েস, আর এলস প্রিন্টএফ নো। আচ্ছা, এই যে অপারেটরটা এটাকে বলা হয় অর দিয়ে যেটা করে, দুইটা ভার্টিক্যাল বার দিয়ে যেটা করে, দুইটা কন্ডিশন, দুইটার যে কোনো একটা যদি ট্রু হয়, দুইটাই ট্রু হতে পারে, যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে পুরোটাই ট্রু, মানে আমাদের সেই অর গেটের মতো। আর আরেকটা অপারেটর হচ্ছে এন্ড আমি দুইটাই লিখবো, বিকজ আমি দুইটা থেকেই তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। সো এন্ড মানে দুইটা শর্ত বা যতগুলো শর্ত থাকবে সবাই ট্রু হলে পুরোটা true। সবাই যদি ট্রু হয় তাহলে পুরোটা true। তো এইটা আমার একটা কোড সেগমেন্ট, আর ধরো এইটা আমার আরেকটা কোড সেগমেন্ট। আমি প্রথমে তোমাদেরকে প্রথমটা থেকে কোশ্চেন জিজ্ঞেস করবো, যেখানে অর আছে, নিচেরটা আপাতত ইগনোর করবে। আচ্ছা, এখন আমাকে বলো এই প্রোগ্রামটা রান দিলে আমি কি দেখতে পাবো, ইয়েস অর নো? আচ্ছা, নো বলছো, তালহা বলছো নো, আর এখানে আমরা অ্যান্সার কি দেখতে পাবো? আমরা কিন্তু আসলে ইয়েস দেখতে পাবো, তাই না? কারণ কারণ কি ইয়েস দেখতে পাবো, বিকজ নাম হচ্ছে 8, 8 কি গ্রেটার দেন অর ইকুয়ালস 1, ট্রু। 8 কি লেস দেন অর ইকুয়ালস 10, ট্রু।
তাহলে ট্রু অর ট্রু, যে কোনো একটা ট্রু হলেই তো পুরোটা ট্রু, তাহলে এটা ট্রু হবে এবং প্রিন্ট হবে ইয়েস। বুঝতে পারছি? কিন্তু এই প্রোগ্রামটা কি আমি যেই উদ্দেশ্যে লিখছি সেই উদ্দেশ্য সার্ভ করে? ধরো মনে হচ্ছে না যে এটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে দিলে নাম্বারটাকে ইয়েস বলে, আদারওয়াইজ নো। বাট আসলে না, এই প্রোগ্রামটা কিন্তু সবার জন্য ইয়েস বলে। এখানে যদি তুমি 20 দাও, তখনও এটা কিন্তু, এখানে যদি তুমি লেখো যে 20, তখনও বলতেছি ইয়েস। কেন? আমাকে একটু এক্সপ্লেন করতে পারবা যে আমি যদি 20 দেই, সেটা তো 1 থেকে 10-এর মধ্যে না, স্টিল এটা ট্রু আসলো কেন, মানে ইয়েস আসলো কেন? হ্যাঁ, ইদার ওয়ান ট্রু হওয়া লাগে, যে কোনো একটা ট্রু হইলেই পুরোটা ট্রু। এখন এই যে 20 দিলে, 20 1-এর থেকে বড়, এটা তো ট্রু, কিন্তু 20 10-এর থেকে বড় ছোট না, তাহলে এটা ফলস। আর যে কোনো একটা ট্রু হলেই পুরোটা ট্রু, তাহলে এর জন্য ইয়েস দেখাবে। ইনফ্যাক্ট এখানে তুমি -6 দাও, তখন দেখবা ট্রু বলবে। কেন? কারণ -6 1 থেকে বড় না, কিন্তু -6 তো 10 থেকে ছোট, তাহলে এটা ট্রু, এর জন্য ইয়েস। তার মানে এই প্রোগ্রামটা যত নাম্বার আছে সবার জন্যই ইয়েসই বলবে, কখনোই এই ব্রাঞ্চটা এক্সিকিউট হবে না। এটা ভুল প্রোগ্রাম হচ্ছে। ঠিক আছে, তাহলে আহ, হ্যাঁ, হ্যাঁ, বাট এমন কোন নাম্বার কি বলতে পারবা যেটার জন্য দুইটাই ফলস? না। মানে 1 থেকে শুরু করে ডানের সব নাম্বার, 10 থেকে শুরু করে বামের সব নাম্বার, বেসিক্যালি হোল হোল নাম্বার নেই। সো এটা তো আসলে হলো না, বুঝছি। এটা কোনোভাবেই তুমি নো আনতে পারবে না। বুঝে গেল? আচ্ছা, আমরা এটা কারেক্ট হইতো কখন? যদি এখানে অরের জায়গায় এন্ড দিতাম, তখন এবার ঠিক আছে। এটা বোঝাচ্ছে যে এক থেকে, মানে 1 থেকে বড় এন্ড এট দ্য সেম টাইম 10 থেকে ছোট, মানে 1 থেকে 10-এর মধ্যে যে নাম্বার গুলো আছে তাদের জন্য দেখাবে। সো তাদের জন্য ইয়েস দেখাবে। সো -6 দিলে দেখবো নো দেখাচ্ছে, 20 দিলে দেখবো নো দেখাচ্ছে, বাট আমি যদি 6 দিই তাহলে ইয়েস দেখাচ্ছে, বিকজ 6 ইজ বিটুইন 1 and 10। ক্লিয়ার সবার এটা? ওকে, ওকে। সো আমরা কন্ডিশনালের এগুলো বুঝলাম। বেশ কিছু হোম টাস্ক দেওয়া থাকবে, এই হোম টাস্ক গুলা নিজে খুবই এফোর্ট দিয়ে করতে হবে। অনেকগুলো প্রবলেমই দিব, খুবই এফোর্ট দিয়ে করতে হবে, জেনুইন এফোর্ট। যত ধরনের এক্সপেরিমেন্ট করা লাগে, যত এক্সট্রা কোড লেখা লাগে করবা, এবং প্রত্যেকটা জিনিস রান করে করে ট্রাই করবা। তারপর হচ্ছে সলিউশনটা তুমি পারফেক্ট করবে। বাট কোনোভাবেই অনলাইন কোনো হেল্প নিবা না, বা ধরো গুগলে সার্চ দিবা না, বা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবে যেটা কি হতে হবে, তাহলেই তোমার ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে? এখন আমরা একটু নতুন জিনিস শিখি, এটা হচ্ছে ফাংশন রিলেটেড জিনিস। আমরা নতুন টপিক শিখবো যেটাকে বলে ফাংশন। এন্ড আরেকটা জিনিস, ফাংশনের আগে আরেকটা জিনিস শিখি, সেটাকে বলা হয় কমান্ড লাইন আর্গুমেন্ট। আমার খুব ফেভারিট একটা জিনিস। আচ্ছা, আমরা এতক্ষণ এই যে প্রোগ্রাম ইনপুট নিচ্ছিলাম, প্রোগ্রাম হচ্ছে ইনপুট নিচ্ছিলাম, তো প্রোগ্রামে মানে নাম্বার ইনপুট নিচ্ছিলাম। ইনপুট না নিয়ে আরেকভাবে হচ্ছে তোমার করা যায়। ইনপুট না নিয়ে আরেকভাবে হচ্ছে প্রোগ্রামে ইনপুট দেওয়া যায়, নর্মাল ইনপুট থেকে একটু ডিফারেন্ট। কিভাবে? ধরো আমি আমার প্রোগ্রাম একটাকে এরকম কম্পাইল করলাম, কম্পাইল করলাম। এবার প্রোগ্রামটাকে রান করার সময় এই প্রোগ্রামটাকে রান করতে হবে ./proc লিখে। এখানে একটা proc.exe ক্রিয়েট হয়েছে, ওটা ডাবল ক্লিক করলেও হয়। বাট আমি রান করার সময় এইখানে এই যে আমি এই প্রোগ্রামটা কিন্তু রান করতেছি ফ্রম কমান্ড লাইন। একটা প্রোগ্রামকে দুই ভাবে রান করা যায়। তোমার যদি একটা ডেস্কটপ থাকে, মানে তোমার যদি একটা গ্রাফিক্যাল একটা অপারেটিং সিস্টেম থাকে, যেটা আমার আছে,
উইন্ডোজ, তাহলে কিন্তু আমি একটা প্রোগ্রামকে দুই ভাবে রান করতে পারি। একটা হচ্ছে এই প্রোগ্রামটা যেই ফোল্ডারে আছে সেইখানে গিয়ে এটাকে ডাবল ক্লিক করতে পারি, বা দেখা যায় কিছুই আসে না কারণ আমি কিছু লিখিনি। আমি যদি একটু দেখতে চাই তাহলে প্রিন্টেড, ধরো এখানে দেখলাম কি অবস্থা, ঠিক আছে? আর তারপর এখানে যাতে কেটে না যায় এখানে একটা গেটস দিয়ে রাখি, ঠিক আছে? এখন গেটের জন্য কনিও লাগে, কন্ট্রোল ইনপুট আউটপুট কনিও ডট পুরো খুবই পুরানো আমলের code। তারপর তো প্রোগ্রামটা রান করার জন্য একটা উপায় হচ্ছে যে আমি আমার যদি এরকম একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে বা এমন একটা অপারেটিং সিস্টেম আমার আছে যেটাতে হচ্ছে, আচ্ছা তোমরা মনে হয় দেখতে পাবে কারণ আমি তো ওই স্ক্রিনটা শেয়ার দিই। তো হ্যাঁ, আমি এটা কম্পাইল করলাম। এখন আমি যদি রান করতে চাই, আমি এই ফাইলটা যেই ফোল্ডারে আছে সেখানে এসে এই প্রোগ্রামটাকে ডাবল ক্লিক করলে আমি কিন্তু প্রোগ্রামটা রান করতে পারবো। আমার কাছে যদি একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ওয়ালা ওএস থাকে, অপারেটিং সিস্টেম থাকে, আহ, এটা আমাকে একটা ফিচার দেয় যে প্রোগ্রামটাকে ডাবল ক্লিক করে ওপেন করা যায়। বাট ধরো আমি এখন এমন একটা কম্পিউটারে প্রোগ্রাম রান করবো যে এখানে কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস নেই, বাট সেখানেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কমান্ড, মানে টার্মিনাল। এখানে বলি টার্মিনাল বা কমান্ড লাইন। বা ধরো তুমি একটা সার্ভারে কাজ করবে, সার্ভারে কিন্তু অপারেটিং সিস্টেম গ্রাফিক্যাল থাকে, কমান্ড লাইন থাকে। বা ধরো তুমি চাঁদে একটা রকেট পাঠাইতেছে, সেই রকেটের কম্পিউটারে দেখলা যে কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস নেই, কিন্তু এখানে একটা প্রোগ্রাম লোড করতে হবে। তখন কিন্তু তুমি বিপদে পড়বে, তুমি যদি টার্মিনাল ইউজ করতে না পারো। তখন কিন্তু ব্যাপক বেজ্জতি হবে যে তুমি প্রোগ্রামিং পারো বাট টার্মিনাল ইউজ করতে পারো। সো কি করতে হবে, টার্মিনালে প্রোগ্রাম, এর জন্য আমি এইভাবে দেখাচ্ছি যে কোড ব্লকস দিয়ে তো সবাই লিখতে পারে, বাট একটা সার্ভার বা একটা ভার্চুয়াল মেশিনের প্রোগ্রাম লিখতে দিলে তখন সবার অবস্থা খারাপ হবে। আচ্ছা, সো এইভাবে হচ্ছে প্রোগ্রামটা কম্পাইল করে। আর রান করার সময় এই যে ডট স্ল্যাশ প্রম, এইভাবে রান করাকে আমরা বলি, এইভাবে রান করাকে আমরা বলি এই যে কমান্ড লাইনে রান। এটাকে বলা হয় কমান্ড লাইন বা টার্মিনাল। এইখানে এরকম কমান্ড লেখে লেখে, মানে মাউস দিয়ে কিছু ক্লিক না করে কাজ করাকে বলা হয় কমান্ড লাইনে, কমান্ড লাইন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে যেটা দেখাইতে চাই সেটা হচ্ছে আমরা একটা প্রোগ্রাম যখন এই যে রান দিই, তখনই, যখন একটা প্রোগ্রামকে রান দিই তখনই রান করার সময় এইখানেই কিছু তোমার দেওয়া যায়, ইনপুট দেওয়া যায়। এটাকে বলা হয় কমান্ড লাইন আর্গুমেন্ট, যেটা এই যে এইভাবে ডাবল ক্লিক করে দেওয়া যায় না। মানে ধরো এই যে আমরা একটু আগে বলছিলাম যে একটা প্রোগ্রাম এরকম ফোল্ডারে গিয়ে ডাবল ক্লিক করলেই হয়, এই ফিচারটা তখন আর কাজ করে না। আর এই কমান্ড লাইন আর্গুমেন্ট যে কি পরিমাণ পাওয়ারফুল এন্ড কতটা কাজের, এটা তুমি এখন মানে আস্তে আস্তে বুঝতে পারবে। এখন হয়তো বুঝবো না, আস্তে আস্তে বুঝবো যে কমান্ড লাইন আর্গুমেন্ট ইউজ করে আমরা আসলে অনেক মানে ইউজফুল প্রোগ্রামস লিখতে পারি। সো আমার যদি কমান্ড লাইন আর্গুমেন্ট ইউজ করতে হয়, দ্যাট ইজ আমি এইখানেই প্রোগ্রামটা রান করার সময় একটা নাম্বার ইনপুট দিয়ে দিব বা কোনো একটা লেখা ইনপুট দিব। ধরো আমি এখানে ডট স্ল্যাশ প্রগ 5 লিখব। তো সেটা কিভাবে কাজ করে, ধরো আমি একটা প্রোগ্রাম লিখবো যেটা ইভেন অড চেক করে, কিন্তু কমান্ড লাইনের নাম্বার মানে ইনপুট নেয়, ও হচ্ছে ইনপুট নেয় এই কমান্ড লাইন থেকে। এটাকে আমরা কি বলছি, কমান্ড লাইন আর্গস বা আর্গুমেন্টস। কমান্ড লাইন দিয়ে আমি হচ্ছে ইনপুট দিতে চাই, তো সেটা কিভাবে করে? তো সেটার উপায় হচ্ছে যে প্রোগ্রামটার নাম লিখতে হয়, তারপর স্পেস দিয়ে, আমরা এতক্ষণ কোনো ইনপুট দিচ্ছিলাম, স্পেস দিয়ে এখানে হচ্ছে ইনপুট গুলো এরকম স্পেস দিয়ে দিয়ে লিখতে হয়। ধরো ধরো তুমি দুইটা নাম্বার যোগ করতে চাও কমান্ড লাইন আর্গুমেন্ট, তো তখন তুমি লিখবা ডট স্ল্যাশ প্রগ 5 6, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি কমান্ড লাইন আর্গুমেন্ট তাহলে ইউজ করবো কেন, মানে আমার কোডে লিখবো কেন, বা কোডে আমি সেটাকে আনবো কিভাবে? তো এইখানে এই যে ইন্ট মেইন, এইটার যে দুটা ব্র্যাকেট আছে না,
এটার মধ্যে লিখবা ইন্ট আর্ক সি আর কার স্টার আর্ক ভি, ক্যারেক্টার স্টার আর্ক ভি, তারপর আবার দুটো থার্ড ব্র্যাকেট। সিনট্যাক্সটা এখন বুঝতে কষ্ট হবে, এইটুক তো চিনতে পারতেছি যে এটা হচ্ছে একটা ইন্টিজার, কমা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি লিখলাম এটা এখনো বুঝতেছি না, কারণ আমরা এখনো ফাংশন করি নাই। আর এখানে এই যে এটাও বুঝতে পারতেছি এটা হচ্ছে ক্যারেক্টার। এই স্টারটা হচ্ছে পয়েন্টার রিলেটেড, আমরা যখন পয়েন্টার শিখবো তখন দেখবো। আর এই যে থার্ড ব্র্যাকেটটা হচ্ছে অ্যারে রিলেটেড। এবং এই ক্যারেক্টার স্টার মানে হচ্ছে ক্যারেক্টার পয়েন্টার মানে হচ্ছে রেগুলার স্ট্রিং, আমরা এখনো স্ট্রিং ও পড়ি না। বুঝতেই পারতেছি এগুলো একটু পরের টপিক, বাট কমান্ড লাইন আর্গুমেন্ট শেখার জন্য এগুলো অত ডিটেলসে বোঝা লাগে না। ঠিক আছে, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এইখানে আমরা এই যে দুইটা নাম্বার নিব ইনপুট আকারে কমান্ড লাইনে, তাদেরকে আমি যোগ করে দেখাতে চাই। সো আমরা এখানে একটা কাজ করতে পারি। প্রথমে কয়টা কমান্ড লাইন আর্গুমেন্ট দেওয়া হচ্ছে সেটা এখানে প্রিন্ট করে দেখা যায়। এই যে আর্গ সি লিখছিলাম, এই আর্গ সিতেই হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট কয়টা দেওয়া হচ্ছে সেটার সংখ্যা। সো তুমি যদি ধরো এখন এই প্রোগ্রামটা আগে কম্পাইল করো, এটা কম্পাইল করলাম, এবার তুমি যদি এই প্রোগ্রামটাকে রান দাও, ডট স্ল্যাশ প্রগ লিখলাম 5 আর 6, এন্টার দিলে লেখা উঠবে দেখো 3। 3 মানে কি, তিনটা কমান্ড লাইন আর্গুমেন্ট করে দিলাম, মানে যে আর্কসি প্রিন্ট দিছি, এই আর্কসির ভিতরেই নাম্বারটা লেখা থাকে যে কয়টা ও ইনপুট দিছে, মানে আমরা কয়টা ইনপুট দিছি। তো তিনটা মানে হচ্ছে যে প্রোগ্রামের নাম ইটসেলফ একটা কমান্ড লাইন আর্গুমেন্ট, তো একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, এর কারণে এখানে লেখা হচ্ছে। তুমি যদি এখানে লিখতা প্রগ, ধরো ধরো তুমি লিখলা প্রগ 5 6 না, ধরো তুমি লিখলা প্রগ, ধরো এখানে লিখলাম কাভি, তারপর লিখলাম সি, আর লিখলাম প্রোগ্রাম, তাহলে দেখবা 4 লেখা হচ্ছে। কেন? এই যে ডট স্ল্যাশ প্রগ হচ্ছে একটা ইনপুট, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, এর জন্য এখানে 4 হচ্ছে। তো এইভাবে আমরা কমান্ড লাইন আর্গুমেন্ট কয়টা আছে সেটা দেখতে পাই। এখন আমাদের দেখতে হবে যে কমান্ড মানে আমরা কয়টা আছে সেটা বুঝলাম, বাট আমি সেগুলোকে যদি ইউজ করতে চাই তাহলে কিভাবে করবো? ঠিক আছে, ইউজ করতে চাই। সো ইউজ করার উপায় হচ্ছে এই যে আরেকটা জিনিস লিখছে এখানে, ক্যারেক্টার স্টার আর্গ ভি, এইটা ইউজ করে আমি কমান্ড লাইন আর্গুমেন্ট গুলাকে ইউজ করতে পারি। আর্গ সি মানে হচ্ছে আর্গুমেন্ট কাউন্ট, কয়টা আছে, আর আর্গ ভি মানে হচ্ছে আর্গুমেন্ট ভ্যালু, কারা কারা আছে। তো সেই ভ্যালু কারা কারা সেটা কিভাবে আনবো? তো এইটার সিনট্যাক্সটা একটু তোমাদের জন্য নতুন, বাট আস্তে আস্তে বুঝবা, অ্যারে পড়ার পর বুঝবা। আজকে না বুঝলেও সমস্যা নেই, বাট জাস্ট একটু দেখো। প্রথম নাম্বারটাকে ধর আমি এ বললাম, এবং সেই এ হচ্ছে লিখতে হবে আর্গ ভি 1, মানে আর্গ ভি এর পর দুটো থার্ড ব্র্যাকেট এবং ভিতরে হচ্ছে লিখবো 1। আর পরের নাম্বারটা হচ্ছে ইন্ট বি, এটাকে আমি লিখবো আর্গ ভি 2। আচ্ছা, সো বেসিক্যালি আমরা দেখছি যে দুইটা নাম্বার যদি ইনপুট দেওয়া হয় সেটা লেখা হয় এভাবে, যে ডট স্ল্যাশ প্রগ 5 6। তো আমরা বলছিলাম টোটাল তিনটা আর্গুমেন্ট আছে, 1 2 3। এখন প্রথম যে আর্গুমেন্টটা তার সিরিয়াল হচ্ছে 0, তার পরের আর্গুমেন্টটার সিরিয়াল হচ্ছে 1। তো এই যে 1 সিরিয়ালের আর্গুমেন্টটা নেওয়ার জন্য এখানে আমি এই যে 1 লিখছি থার্ড ব্র্যাকেটে, আর তারপরেরটা হচ্ছে সিরিয়াল 2। তো সেই সিরিয়াল 2 আর্গুমেন্টটা নেওয়ার জন্য আমি আর্গ ভি এর মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 লিখছি। এখন এখানে আমাদের প্রোগ্রামে একটা ছোট সমস্যা আছে, সেটা হচ্ছে সি তে বাই ডিফল্ট এই যে আর্গ ভি গুলা সব হচ্ছে ও সেন্টেন্স আকারে ট্রিট করে। ইন আ মোর টেকনিক্যাল টার্ম এটাকে বলা হয় যে সবকিছুকে ও হচ্ছে স্ট্রিং আকারে ট্রিট করে। স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে সেন্টেন্স বা ওয়ার্ড এরকম, মানে নাম্বার। সো এইটাকে আমার হচ্ছে তার মানে নাম্বারে কনভার্ট করতে হবে। তো নাম্বারে কনভার্ট করার জন্য একটা ফাংশন আছে যেটাকে বলা হয় এ টু আই। ঠিক আছে, তো এই অ্যাটই ফাংশন দিয়ে বা এ টু আই ফাংশন দিয়ে আমরা একটা নাম্বারকে, সরি একটা সেন্টেন্সকে, এই argv1 হচ্ছে একটা সেন্টেন্স, এইটাকে হচ্ছে আমরা নাম্বারে কনভার্ট করতে পারি। আবার এই যে আরেকটা আছে অ্যাটই, এটাকেও argv2 দিয়ে আমি হচ্ছে নাম্বারে কনভার্ট করব। একবার যদি নাম্বারে কনভার্ট করে ফেলি, এখন আমি এটার যোগফল দেখাতে পারবো যে
%d plus %d equals %d, that's a b আর a plus b, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের তোমার একটা সিম্পল ক্যালকুলেটর যেটা ইনপুটটা নেয় হচ্ছে কমান্ড লাইন থেকে। And আমি যদি এখন এটা রান দিই, প্রথমে কম্পাইল করি, আচ্ছা, অ্যাটয় ফাংশনটা লাইব্রেরি ফাংশন না, এটার জন্য ম্যাথ ডট এইচ ইম্পোর্ট ইম্পোর্ট করা লাগে, ঠিক আছে? সো এখন আমি যদি এটা ইয়া করি, ইমপ্লিসিট ডিক্লারেশন, ওয়ার্নিং দিতেছে, মানে কোনো ইরর না, এটা ইগনোর করতে পারি। আই থিঙ্ক এই কারণে এখানে একটা 10 লেখা আছে। এবার দেখি তো, না, এটা তাহলে কিছু একটা ভুল হচ্ছে, তো এই কাজ করছে না, বা গুগলে সার্চ করা যায়। আচ্ছা, কি বলছো? কর্নার ডট এইচ ডিলেট এমনি করছে, ওটা লাগবে না, ওই যে গেট ইউজ করার জন্য ওটা রাখছিলাম, তো থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। ওই ফাংশন কই আছে, কোন লাইব্রেরি? আচ্ছা, এটা হচ্ছে std lib ডট এইচ আছে, std lib ডট এইচ, এর জন্য কাজ করে। তো এখানে এটা std lib ডট এইচ এখন কাজ করে। আচ্ছা, এখন আমি যদি এটা রান দেওয়ার সময় এখানে দুইটা নাম্বার দেই, এই যে স্পেস দিয়ে, প্রোগ্রামের নামটার পর স্পেস দিয়ে একটা নাম্বার দিলাম, পরেরটা দিলাম, আমি তাদের যোগফল দেখতে পাবো। এটাই হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট, ঠিক আছে? সো এই যে এখানে লিখতে হয় ইন্ট argc আর ক্যারেক্টার স্টার argv ক্লোজ ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেটস, argv1 দিয়ে এই আর্গুমেন্টটা পাওয়া যায়, এগুলোকে বলা হয় আর্গুমেন্ট। আর argv2 দিয়ে সিরিয়াল 2 এর আর্গুমেন্টটা পাওয়া যায়। আর দেন ওইগুলোকে আমরা হচ্ছে নাম্বারে কনভার্ট করি a টু i ফাংশন দিয়ে, তারপর হচ্ছে আমি ওটাকে স্ক্রিনে দেখাবো। আচ্ছা, এবার তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, যে আমি কিভাবে একটা সিম্পল প্রোগ্রাম লিখতে পারি যেই প্রোগ্রামটা এই প্রোগ্রামের নিজের নাম দেখাবে, এই প্রোগ্রামের নাম যা সেটাই দেখাবে, একটা প্রোগ্রাম যে প্রিন্ট করবে তার নিজের নাম। এটা কেউ কি বলতে পারবা কিভাবে করা যায়? রাইট, ভেরি গুড, printf argv0, এক্স্যাক্টলি। সো আমরা এখনো স্ট্রিং শিখি নাই, তারপরে এটা তোমরা বলতে পারছো, ভেরি গুড। যে এগুলো কমেন্ট করে দিই, যে প্রিন্টএফ এর মধ্যে ডিরেক্ট argv0 লিখলেই ডাবল কোটেশন লাগে না, কারণ স্ট্রিং এর ক্ষেত্রে প্রিন্টএফ এর রুল হচ্ছে যে জাস্ট স্ট্রিংটা লিখে দিই। এটা আরেকভাবেও করা যায়, বাট আমি দেখাচ্ছি। আগে এটা কম্পাইল দিই, রান দিই, কই, ও আচ্ছা সরি, রান দিই, রান দিলে দেখো এখানে বিশাল বড় একটা নাম আসতেছে, পুরাটা আসতেছে, মানে ওর পুরা লোকেশন সহ আসছে, মানে ওর ফুল যে পাথ অর ইউআরএল, সেই ফুল পাথটা আসছে। সি ইউজার্স নিউ ডেস্কটপ সিপিপি ব্রাঞ্চিং প্রপ ডট টিএক্সি পুরোটা লিখছি। মানে এইটাকে ও আসলে অনেক বড় একটা ইউআরএল হিসেবে ট্রিট করে। এটা আবার অন্য অপারেটিং সিস্টেম একটু আলাদা। আর আরেকভাবে স্ট্রিং প্রিন্ট দেওয়া যায়, এখানে যে পার্সেন্ট এজ দিই, পার্সেন্টেজ ফর স্ট্রিং, ওইভাবেও এখানে এটা প্রিন্ট দেওয়া যায়। আমরা স্ট্রিং নিয়েও পড়বো, আমাদের অনেক টপিক কিন্তু আছে, স্ট্রিং, পয়েন্টার, অ্যারে, লুপ, মানে সবকিছু আমরা ডিটেলসে পড়বো। And একটা সময় আমি, তুমি দেখবো যে সবকিছু, যে কোনো সি প্রোগ্রাম তুমি করতে পারছো বা লিখতে পারছো। So, হ্যাঁ, এইভাবেও একই জিনিসই আছে, ঠিক আছে? সো দিস ইজ হাউ আমি আমার প্রোগ্রামের নিজের নাম প্রিন্ট করতে পারি। অ্যান্ড সিতে আরো বেশ কিছু ফিচার আছে, যেমন আহ, আমরা প্রোগ্রামটার তোমার
এটা কি বলে, প্রোগ্রামের যে সোর্স কোড এটাও প্রিন্ট করতে পারি, তারপর প্রোগ্রামটা কোন ফোল্ডার আছে এটাও বের করতে পারি। এগুলো একটু অ্যাডভান্স, আমরা সামনে দিকে। So, এখন দেখো, আচ্ছা আমরা একটা খুব কাজের ফাংশন শিখলাম, এই যে অ্যাটয়। যদি হচ্ছে একটা সেন্টেন্স বা স্ট্রিং কে, আমরা টেকনিক্যাল টার্মটা ইউজ করি স্ট্রিং। স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করা যায়। হোয়াট ইজ স্ট্রিং? স্ট্রিং হচ্ছে যে কোনো একটা সেন্টেন্স। এবং স্ট্রিং কিভাবে বানায়? বানানোর উপায় হচ্ছে এরকম, ক্যারেক্টার স্টার এস, মানে এই স্ট্রিং টাইপটা আলাদা কোনো টাইপ নেই যে স্ট্রিং, এরকম কোনো টাইপ নেই। অন্য ল্যাঙ্গুয়েজ আছে, জাভায় আছে, পাইথন আছে, বাট তারপর সি প্লাস প্লাসও আছে, বাট সিতে না। সিতে এটা লিখতে হয় এভাবে, ক্যারেক্টার স্টার। তো এইখানে এই স্ট্রিং এর সাথে আরো দুইটা টপিকের অনেক ভালো ইন্টার রিলেশন আছে, যেমন পয়েন্টার আর হচ্ছে অ্যাড। তো এগুলো আমরা পরে শিখবো, তখন এগুলো আরো ডিটেলসে পড়বো। বাট ফর নাও তুমি একটা স্ট্রিং এইভাবে ডিক্লেয়ার করতে পারো, এন্ড তুমি একটা স্ট্রিং ডিরেক্ট প্রিন্টএফ এর মধ্যে পাস করতে পারো। So, আমি যদি এটা রান দিয়ে দেখাই, তাহলে এই যে ওই মেসেজটা প্রিন্ট হবে। অথবা তুমি একটা স্ট্রিং কে এইভাবে প্রিন্ট করতে পারো, %s। আর আরেকটা জিনিস হচ্ছে, স্ট্রিং কে এইভাবে ডিক্লেয়ার না করে এইভাবে ডিক্লেয়ার করা যায়। এটা একটা সিনট্যাক্স। এই ক্লোজ ব্র্যাকেট এটা হচ্ছে অ্যারের সাথে রিলেটেড, স্টার যেটা দিয়েছিলাম ওটা হচ্ছে পয়েন্টারের সাথে রিলেটেড। পয়েন্টার সি প্রোগ্রামের সবচেয়ে আহ, কঠিন বাট সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো। আচ্ছা, এভাবে লেখা যায়। আর আরেকটা জিনিস যেটা দেখলাম, যে একটা স্ট্রিং যদি থাকে, I can convert that string into an integer using function atoy। তো atoy ফাংশনটা কিরকম, যে যে এখানে আমার কাছে ধরো একটা নাম্বার আছে 128। এখন এটা যদি আসলেই নাম্বারে কনভার্টেবল হয়, এটা কিন্তু নাম্বার না, এটা একটা স্ট্রিং। ডাবল কোটেশনের মধ্যে যাই লিখি সেটাকে বলে স্ট্রিং। আমরা যে প্রিন্টএফ এর মধ্যে এতদিন যা কিছু লিখছি, হ্যালো ওয়ার্ল্ড, মানে ডাবল কোটেশনের মধ্যে যাই লেখা হয়, দ্যাটস আ স্ট্রিং। ঠিক আছে? সো এখন এইখানে আমি একটা স্ট্রিং বানাইছি, এটা একটা স্ট্রিং। অর আমি এখানে এরকম ক্লোজ ব্র্যাকেট না দিয়ে স্টারও দিতে পারি, সমস্যা নেই, অ্যাস্টারিস্ক দিতে পারি। সো এই স্ট্রিংটা যদি আসলেই নাম্বার হয় এবং নাম্বারে কনভার্ট করা যায়, তাহলেই এটই ফাংশন কাজ করে। দ্যাট ইজ, তুমি এখন যদি লেখো ইন্ট এ ইজ ইকুয়াল টু এটই এস, এরপর যদি প্রিন্টেড দাও %d এ, তাহলে তুমি এই নাম্বারটা দেখো। ঠিক আছে? এটা কিন্তু এখন একটা নাম্বার। ইনফ্যাক্ট তুমি এই নাম্বারটাকে এক বাড়ায়ও দিতে পারো, এ প্লাস প্লাস করে। আচ্ছা, কিন্তু যদি এটা নাম্বারে কনভার্টিবল না হয়, তাহলে তুমি এখানে লিখলা E90, তাহলে কিন্তু ও আসলে পারবে, উল্টা পাল্টা দিবে না। ঠিক আছে? সো অবশ্যই এটা নাম্বারে কনভার্টেবল হতে হবে। আবার এতই ফাংশনে আরো বেশ কিছু ইয়ে আছে, যে বিভিন্ন নাম্বার বেইজে কিভাবে কনভার্ট করা যায়। ধরো আমি 90 কে আহ লিখছে, 90 কে হচ্ছে আমি ডেসিমালে কনভার্ট করছি, তখন এবারে ইনক্রিমেন্টটা বাদ দিই। 90 কে হচ্ছে আমি ডেসিমালে কনভার্ট করছি, 90 আসছে, বাই ডিফল্ট ডেসিমালেই কনভার্ট করি। কিন্তু আমি এখানে কমা দিয়ে যদি লিখি 8, সরি, এরকম ভাবে লিখি। আচ্ছা না, দেখি। আচ্ছা, এটা প্রবাবলি তাহলে অন্য কোনো ফাংশন, একই ফাংশন দেখি যে শুধু ডেসিমালেই করা যাচ্ছে। তো আমার মনে করে আরেকটা ফাংশন ছিল, যেটা হচ্ছে বিভিন্ন নাম্বার মানে বেইজেও কনভার্ট করে। কারণ ধরো আমি অক্টালে বা হেক্সাডেসিমালে দেখাচ্ছি, ওইগুলোর উপায় ছিল। এটা মনে হয় আরেকটা I2 মানে একটা হচ্ছে অ্যাটই, যেটা হচ্ছে নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করে, সরি, স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করে। আরেকটা হচ্ছে উল্টাটা, ইন্টিজারকে স্ট্রিং এ কনভার্ট করে। যেমন ধরো আমি একটা নাম্বার আছে ইন্ট বি, বি সমান 5267, এটাকে একটা স্ট্রিং এ কনভার্ট করতে চাই, মানে আমি এটাকে একটা এরকম স্ট্রিং এ আনতে চাই, 5267 এরকম একটা স্ট্রিং এ আনতে চাই।
যেটা করার উপায় হচ্ছে আই2 ফাংশন ইউজ করে, ইন্টিজার টু স্ট্রিং। সো আই2 ফাংশনে যদি বি পাস করি, তাহলে ও আমাকে একটা স্ট্রিং দেওয়ার কথা, এই গেস মনে করে এখানে স্ট্রিংটা প্রিন্ট দিই। আই2 তে সমস্যা হচ্ছে, হ্যাঁ, এই যে আই2 তে হচ্ছে ইয়া দিতে হবে, নাম্বার দিতে হবে। সো আই2 তে হচ্ছে এখানে 16 দিব। না, আই2 তে হচ্ছে ও আই2 ফাংশনের কিছু কাহিনী আছে। আই2 ফাংশন হচ্ছে এইভাবে নিতে হবে। তো ফাংশন দিব হচ্ছে এইভাবে যে 16, সরি, এখানে দিতে হবে বি, এখানে দিতে হবে এস, আর এখানে দিতে হবে কস। এইভাবে কাজ করে আই গেস। দেখি এইখানে সিনট্যাক্স কিছুই বোঝার কথা না, কারণ আমি আসলে অ্যাডভান্স একটা জিনিসে হাত দিয়ে ফেলছি। হ্যাঁ, এবার কাজ করছি। আহ, আচ্ছা, আমি কিভাবে বুঝলাম যে কোডটা এইভাবেই হবে? ডেফিনেটলি আমার এক্সপিরিয়েন্স ছিল। আর একটা হচ্ছে ওই যে আমি যখন রান দিছিলাম, এখানে বেশ কিছু ইরর মেসেজ ঢুকছে। এই ইরর মেসেজ পড়ার ধৈর্য থাকতে হবে, বা এগুলো পড়ে বুঝতে হবে যে কি হইতেছে। কারণ ওইটাই আসলে একটা ইঞ্জিনিয়ারের কাজ, যে সে ইরর মেসেজ পড়ে বুঝে যে কোথায় ঘাপলাটা লাগছে। আদারওয়াইজ ধরো আমার মুখস্থ রাখতেই পারতাম, বাট আমি ওইটা দেখেই বুঝছি যে এরকমই। ঠিক আছে? এগুলো আসবে, তোমারও আস্তে আস্তে এক্সপিরিয়েন্স থেকে আসবে। কোডটা আমি এখানে এক্সপ্লেন করলে আসলে বুঝবা না। আমি এখানে ফার্স্ট হচ্ছে একটা ক্যারেক্টার সাইজের, মানে ক্যারেক্টারের একটা অ্যারে বানাইছি 5 সাইজ, যেটাকে আমি প্রথমে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। কেন করছি এগুলো স্ট্রিং পড়ানোর সময় বলবো। আর তারপর এখানে হচ্ছে আই2 ফাংশনটা কল করছি, যেই নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করতে চাই, আর যেই স্ট্রিং এ কনভার্ট করতে চাই, মানে যেখানে রাখতে চাই সেটার নাম, আর বেস। এইভাবে আমি পরের স্ট্রিংটাকে যদি প্রিন্ট দিই, আমি ওই নাম্বারটাকে স্ট্রিং ফরম্যাটে দেখতে পাবো। এখন আমি চাইলে অক্টালেও দেখতে পারতাম, তাহলে এখানে 8 লিখলেই হইতো। এই যে অক্টালে 5267 হচ্ছে 12223। হেক্সাডেসিমালে দেখতে চাইতাম, তাহলে হেক্সাডেসিমালে হচ্ছে 1493। বাইনারিতে দেখতে চাইতে পারতাম, তাই 2 লিখবে। এটা হচ্ছে বাইনারি। তো খুবই ইজিলি এভাবে বিভিন্ন নাম্বার বেসে কনভার্ট করা যায়। অবশ্যই এর থেকেও বেটার ওয়ে আছে নাম্বার বেসে কনভার্ট করা, বাট এটা খুবই মানে নিট, ইজি। মানে বেসে কনভার্ট করা সেই ভাগটা কিছুই করা লাগে না। আরেকটা জিনিস, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটাকে একটু বড় সাইজ করে। আচ্ছা, একটু পরিচিত কোনো নাম্বারের বাইনারি টাইপ নিয়ে দেখি, যেমন ধরো 38। 38-এর বাইনারি কত হবে? 100110। তারপর 38-এ অক্টাল কত? 46। 38-এর হেক্সাডেসিমাল কত? 26। আচ্ছা, 12-র হেক্সাডেসিমাল কত? 12 বা 22। 22-এর হেক্সাডেসিমাল 16। আচ্ছা, 12-র কত? 12-র সি, ওই যে সি হচ্ছে হেক্সাডেসিমাল। আর ইয়া কত? দশমিকে কত? 12। এইভাবে হচ্ছে আমরা কাজ করতে পারি আই2 নিয়ে। বাট আই2 নিয়ে কাজ করার জন্য আমাদের আসলে অ্যারে, তারপর স্ট্রিং, তারপর হচ্ছে ফাংশন কিভাবে কল করে, পয়েন্টার, অনেক কিছু সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। এর জন্য আমি আই2 আর দেখাচ্ছি না। আই2 পরে দেখাবো। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে যা যা দেখাইলাম এগুলো রিলেটেড? বাট ক্লাসে যাই দেখাইতেছি সবকিছুই তোমার জন্য বিভিন্ন টুল, মানে অন্য একটা প্রবলেমে এটা কিভাবে ইউজ করা যায় তুমি চিন্তা করো। ঠিক আছে? যে হয়তো এখন এটা পুরোটা বুঝতে পারছি না, বাট ইটস আ টুল, তুমি এটা কোথাও ইউজ করতে পারো। ওকে, তো আমরা ডেফিনেটলি একটা প্রবলেম সেট দিব তোমাদের সলভ করার জন্য। তুমি এটা বাসায় এফোর্ট দিয়ে সলভ করবা।
আর কিভাবে সাবমিট করতে হবে বা কি সাবমিট করতে হবে সেইটার ডিটেলড ইনস্ট্রাকশন আমি দিয়ে দিই। সো তোমার কাজ হচ্ছে এই আগের ভিডিওগুলো দেখে সবকিছু একটু ব্রাশ আপ করা, যাদের আগের জিনিসগুলো একটু কম মনে আছে, ব্রাশ আপ করে দেন ওই প্রবলেম সেটটার জন্য প্রিপারেশন নাও। প্রবলেম সেটটা দিলে তুমি এটা সলভ করে আমাকে দেখানো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার কি অবস্থা বা তুমি কিরকম হচ্ছে। যাদের এখনো কম্পিউটার সেট আপ করা হয়নি, সেট আপ রিলেটেড যারা প্যারা খাচ্ছি, আমাকে একটু বললে আমি একদিন একটা এক্সট্রা জুম সেশন নিয়ে তাদেরকে হচ্ছে সেট আপে হেল্প করবো। যেমন কালহার হচ্ছে সেট আপে এখন সমস্যা আছে। রাফিদ কি সেট আপ করতে পারছো? মানে তুমি কি প্রোগ্রাম লিখে রান দিতে পারো? জিসিসি দিয়ে পারো, গুড। আচ্ছা, তো আই হোপ সবারই তাহলে এখন সেট আপ রেডি, এরকম আমি যেভাবে দেখাচ্ছি। তালহারটা একটু প্রবলেম আছে, আমি তাহলে তালহার সাথে একদিন বসে এটা একটু দেখাই দেবো। Okay? আর নেহালের কোনো কোশ্চেন আছে? আর হ্যাঁ, কোড ব্লকসে কোড করো। তুমি কি এখন কম্পিউটার? আচ্ছা, তাও আমি একটু তাহলে স্ক্রিনশটটা অফ করি আর রেকর্ডিংটা আজকের মতো শেষ করি।